আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ডেঙ্গু। খুব কমন একটা বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে। আমরা জি গত বছর কিন্তু আমরা আপনার নামটা ঘোষণা দেবেন না? দরকার নেই। গত বছর কিন্তু আমরা এন্ডেমিক পার করেছি বাংলাদেশে। নট অনলি বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডে কিন্তু এই ডেঙ্গু একটা বর্তমানে আতঙ্কের নাম, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও এই ডেঙ্গু নিয়ে খুব আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আমরা আজকে খুব সংক্ষিপ্তভাবে, সময় খুবই কম, খুব সংক্ষিপ্তভাবে ডেঙ্গু নিয়ে আমরা আলোচনা করব, এর হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিয়েও আলোচনা করব, যদি আপনারা সময় দেন। সাথে আছেন তো সবাই? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। Dengue fever is a painful, debilitating mosquito-borne disease caused by any one of four closely related dengue virus. এটা যাদের ডেঙ্গু হয়েছে, এখানে ডেঙ্গু হয়েছে কার কার একটু হাতটা দেখি, হাত দেখি। আমার নিজেরও হয়েছিল, আপনাদের হয়েছে কিনা কারো? আচ্ছা, আমরা যাদের হয়েছে আমরা জানি যে প্রচণ্ড ব্যথা হয় শরীরে এবং প্রচণ্ড দুর্বল হয়ে যায়। এত দুর্বল আসলে কোনো ডিজিজে হয় না, যার কারণে এই ডিজিজটার নাম কিন্তু পেইনফুল ডেবিলিটিং মসকিউটো বর্ন ডিজিজ। অর্থাৎ যেই মশায় কামড়াইলে আমি দুর্বল হয়ে যাই এবং আমার প্রচণ্ড ব্যথা হয়, এবং এটা হয় চারটা ভেরিয়েন্ট আছে ডেঙ্গু ভাইরাসের, যে কোনো একটি ভেরিয়েন্ট আপনাকে আক্রান্ত হতে পারে। ডেঙ্গু ফিভার ইজ অলসো নোন অ্যাজ এ ব্রেকবর্ন ফিভার। ব্রেকবর্ন ফিভার মানে এই যে আমাদের যে হাড়, মানে এমন ব্যথা হয় যেন হাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাচ্ছে। এই কারণে এটাকে ব্রেকবর্ন ফিভারও বলা হয়। এই যে মসকিউটো বর্ন ডিজিজ কজ বাই দ্য মসকিউটো বাইট, একমাত্র মশার কামড়ে কিন্তু এই ডিজিজটা হয়ে থাকে। ইট ইজ কজ বাই দ্য ফিমেল এডিস ইজিপ্টাই মশা, যে সব মশায় কামড়ালে কিন্তু হয় না, স্ত্রী মশা হইতে হবে অবশ্যই, এবং সেটা হতে হবে এডিস ইজিপ্টাই গ্রুপের। হুইচ ট্রান্সমিট দ্য ডেঙ্গু ভাইরাস টু হিউম্যান, যেটা আপনার মশা থেকে হিউম্যান বডিতে বা মানুষের শরীরে ছড়ায়। ইট ইজ অ্যান ইনফেকশন ট্রপিক্যাল ডিজিজ। ট্রপিক্যাল বলতে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, মেক্সিকো, আফ্রিকা এবং এই সাউদার্ন চায়নাতে এই ডিজিজটা বেশি হয়। ইউরোপ, আমেরিকাতে কিন্তু এই ডেঙ্গু নাই। এই জন্য এই ডিজিজটার নাম হলো ট্রপিক্যাল বর্ন ডিজিজ বলা হয়। Each year an estimated 100 million case of dengue occurs worldwide, অর্থাৎ প্রায় আপনার 100 মিলিয়ন মানে কত, 10 কোটি লোক আক্রান্ত হয়ে থাকে সারা ওয়ার্ল্ড ওয়াইডে। দ্য গ্লোবাল ইনসিডেন্স অফ ডেঙ্গু হ্যাজ গ্রোন ড্রামাটিক্যালি রিসেন্ট ডিকেডস। গত 10 বছরে এটা খুব বেশি বেড়ে যায়। এই ডিজিজটা শুরু হয়েছে অনেক বছর, কয়েকশো বছর আগে থেকে, বাট এটা গত 10 বছরে কিন্তু ব্যাপক হারে এটা বেড়ে যায়। আমরা যদি বাংলাদেশের এস্টিমেটটা বলি, ইন 2023 বাংলাদেশ রেকর্ডেড 3,21,179 এর শুধু হসপিটালাইজেশন হয়েছে, অর্থাৎ হসপিটালে রোগী ভর্তি হয়েছে। তার মধ্যে গত বছরে 1705 জন মারা গিয়েছে, আর আক্রান্ত হয়েছিল প্রায় 7,50,000। 7,50,000 শুধু এই ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছিল গত বছর আমাদের দেশে। মর্টালিটি রেট 1 to 5% উইদাউট ট্রিটমেন্ট। যদি সঠিক ট্রিটমেন্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে লেস দেন 1% হয়ে থাকে, কিন্তু 1.5% এটা উইদাউট ট্রিটমেন্টই হয়ে থাকে। সিভিয়ার ডিজিজ ক্যারিজ মর্টালিটি অফ 26%, অর্থাৎ যাদের খুব সিভিয়ার হয়ে যায় অবস্থাটা, সেই ক্ষেত্রে আমরা 26% ধরতে পারি। আর সারা ওয়ার্ল্ডে প্রায় 110টারও বেশি কান্ট্রিতে এই ডেঙ্গু কিন্তু এন্ডেমিক আকারে দেখা দিয়েছিল। In effects of 50 to 100 million people worldwide, and এক বছরে 50 থেকে 100 মিলিয়ন পিপল আক্রান্ত হয়েছে, লিডিং অফ 500,000 হসপিটালাইজেশন, অ্যাপ্রক্সিমেটলি 12,500 থেকে 25,000 প্রতি বছর ডেথ হয়ে থাকে, এটা পার ইয়ারে। ট্রান্সমিশন সিস্টেমটা হলো ডেঙ্গু ইজ ট্রান্সমিটেড বাই সেভারাল স্পিসিস মসকিটো উইদিন দ্য জেনাস এডিস, প্রিন্সিপালি ইজিপ্টা। যে গ্রুপটা মশার যে গ্রুপটা দিয়ে আক্রান্ত হয়ে থাকে সেটা হলো এডিস, আর স্পেসিফিকভাবে ইজিপ্টাই গ্রুপটা থেকে। হিউম্যান আর দ্য প্রাইমারি হোস্ট অফ দ্য ভাইরাস বাট অলসো সার্কুলেটস ইন দ্য নন হিউম্যান প্রাইমেটস, অর্থাৎ গরু ছাগলেরও কিন্তু ডেঙ্গু হতে পারে। বিষয়টা এরকম না যে শুধু মানুষেরই হচ্ছে। অ্যান ইনফেকশন ক্যান বি একোয়ার্ড ভায়া সিঙ্গেল বাইট, বেশি কামড় লাগে না। এই ডেঙ্গু ভাইরাস বহন করে এরকম একটা মশা যদি আপনাকে একবার কামড় দেয় তাহলেই কিন্তু আপনি আক্রান্ত হয়ে যাবেন।
সাইন অ্যান্ড সিমটম যদি দেখি আমরা, ফিভার মোর দ্যান 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর উঠতে পারে, মাথা ব্যথা কমন, মাসেল জয়েন্ট পেন, স্কিন র্যাশ অর্থাৎ স্কিনে মিজেলসের মতো র্যাশ দেখা দিবে, পেইন বিহাইন্ড আইস, চোখের পিছনের দিকে ব্যথাটা হবে, নৌশিয়া বা বমি বমি ভাব হবে, ভমিটিং, মাইল্ড ব্লিডিং, সামান্য ব্লিডিং হতে পারে। সিভিয়ার যে লক্ষণগুলো আছে, আমরা যদি সিভিয়ার লক্ষণগুলোর দিকে তাকাই, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, পারসিস্টেন্ট ভমিটিং অর্থাৎ যখন বমি শুরু হয় এই ধরনের ক্ষেত্রে বমি হতেই থাকে, র্যাপিড ব্রেথিং, ব্লিডিং গামস অর নোজ, ফ্যাটিক, দুর্বলতা, রেসলেসনেস, ব্লাড ইন ভমিট অর স্টল, বিং ভেরি থার্স্টি, পেল অ্যান্ড কোল্ড স্কিন অ্যান্ড ফিলিং উইক। এটা হলো সিভিয়ার। এই লক্ষণগুলো যদি আমরা পাই তাহলে পেশেন্টকে শুধু হোমিও ওষুধ দিয়ে না ওয়েট করে হসপিটালাইজেশনের ব্যবস্থা করা দরকার। ওয়ার্নিং সাইন, অ্যাবডোমিনাল পেন, যেই সাইনগুলো দেখে আমাদের খুব সতর্ক হতে হবে। পেটের যদি ব্যথা হয়ে থাকে, অনেক বেশি ব্যথা হয়ে থাকে এবং বমি যদি হতেই থাকে, লিভার ইনলার্জমেন্ট, যদি টেস্ট করে দেখা যায় যে লিভারটা বড় হয়ে গেছে, মিউকোজাল ব্লিডিং অর্থাৎ লালা, থুথু বা নাক দিয়ে যদি ব্লিডিং হয়ে থাকে, হাই অ্যামোটোকিট উইথ লো প্লাটিলেটস অর্থাৎ ব্লাড হাই আরবিসি যদি বেড়ে যায় এবং প্লাটিলেট যদি কমে যায়, লেথার্জি অর্থাৎ যদি খুব বেশি দুর্বল এবং অবশ হয়ে যায় পেশেন্ট। আমরা ডেঙ্গুতে আমরা 3টা স্টেজ দেখে থাকি, একটা হলো ফেব্রাইল বা ক্লাসিক্যাল স্টেজ, হেমোরেজিক স্টেজ অ্যান্ড কনভালশন স্টেজ। 3টা স্টেজে 3 ধরনের ট্রিটমেন্ট। আমরা 3টা স্টেজ সম্বন্ধে যদি জানি তাহলে ডেঙ্গুর ট্রিটমেন্ট করাটা আমাদের জন্য সহজ হবে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? ফেব্রাইল অর ক্লাস হাই ফিভার 104 ডিগ্রি ফারেনহাইট, জেনারেলাইজ পেইন হবে, হেডেক। এটা আমরা ফেব্রাইল বা ক্লাসিক্যাল স্টেজের কথা বলতেছি, যেখানে জ্বরটা অনেক বেশি থাকবে, পেইন থাকবে, মাথা ব্যথা হবে, র্যাশ, এটা ফার্স্ট অর সেকেন্ড ডে থেকে র্যাশটা দেখা দিতে পারে, ব্লিডিং ফ্রম মিউকাস মেমব্রেন, সামান্য ব্লিডিং হতে পারে ফেব্রাইল স্টেজে। হেমোরেজিক স্টেজে যদি আমরা দেখি, এই স্টেজে অর্থাৎ ব্লিডিং হয়, লিউকোপিনিয়া অর্থাৎ তার কিন্তু আপনার প্লাটিলেটের পরিমাণ অনেক কমে যাবে, আর ডাব্লিউবিসির পরিমাণ, থ্রম্বোসাইটোপেনিয়া কমে যাবে, ইনক্রিজ ক্যাপিলারি পারমিবিলিটি অর্থাৎ আমাদের যে আর্টারির যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রর ব্যাসটা বেড়ে যাবে, যার কারণে সহজেই ব্লিডিং হবে। ইন চিলড্রেন ফেব্রাইল ফেস ইজ কমন ক্যারিজ নৌশিয়া, ভমিটিং, থ্রম্বোসাইটোপেনিয়া অর্থাৎ চিলড্রেনের ক্ষেত্রে এটা কিন্তু যেটা হয়, বমি বমি ভাব হয়, বমি হয় এবং দ্রুত কিন্তু আপনার এই যে প্লাটিলেটটা কমে যায়। সেক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে কিন্তু সিরিয়াস হতে হবে। আমাদের দেশে কিন্তু বেশিরভাগ শিশু মারা গিয়েছে। কনভালশন স্টেজ, ব্লিডিং ফ্রম এনি পার্ট অফ দ্য বডি, hypotension, tachycardia, coldness hand and feet, the patient becomes lethargic, face will be pale. এটার কনভালশন স্টেজ, এই স্টেজটা কিন্তু মারাত্মক। এই স্টেজে গেলে অবশ্যই পেশেন্টকে হসপিটালাইজেশন করতে হবে। এখন জেনারেল ম্যানেজমেন্ট এবং হোমিওপ্যাথি ট্রিটমেন্টে যদি আসি আমরা, ফেব্রাইল or classical is in the dengue febrile or classical phase, the patient should be fully rested. More liquid food should be eaten, drink juice, fresh juice, saline, enough water. অর্থাৎ আমরা যদি বুঝতে পারি পেশেন্টের ডেঙ্গু হয়েছে বা এই লক্ষণগুলো দেখতে পাই, তাহলে পেশেন্টকে ফুললি বেড রেস্টে থাকতে হবে। তাকে বলতে হবে টোটালি মুভ করা যাবে না এবং প্রচুর পরিমাণে লিকুইড খাবার খেতে হবে, জুস খেতে হবে, বিশেষ করে ফ্রেশ জুস, স্লাইন এবং প্রচুর পানি খেতে হবে। ফেব্রুয়ারি বা ক্লাসিক ফেসে আমরা যে মেডিসিনগুলো সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি আমি ব্যক্তিগতভাবে, যেমন অ্যাকোনাট ন্যাপ অন্যতম একটা মেডিসিন যে ডেঙ্গুর প্রথম স্টেজে। ইন দ্য পেশেন্ট এজ এ হাই ফিভার অফ ফিভার সাডেনলি ইনক্রিজ র্যাপিডলি অ্যান্ড গোজ অ্যাওয়ে সাডেনলি, অর্থাৎ জ্বরটা যদি হঠাৎ আসে এবং হঠাৎ চলে যায়, দেন অ্যাকোনাট ইজ দ্য ওয়ান অফ দ্য মেডিসিন ইন দিস কেস। দ্য অ্যামাউন্ট অফ ফিভার ক্যান রেঞ্জ ফ্রম 102 ডিগ্রি থেকে 104 ডিগ্রি পর্যন্ত জ্বর হতে পারে এবং যখন জ্বরটা বেশি হবে তখন কিন্তু পেশেন্টের থার্স্টটাও বেড়ে যাবে, তাহলে অ্যাকোনাইট আমরা দিতে পারি এই ক্ষেত্রে। আর্সেনিক অ্যালবাম, ইন দ্য ফিভার স্টপস, যদি জ্বর থেমে যায়। এরকম হয় যে ডেঙ্গু রোগীদের কিন্তু প্রথম 2-1 দিন জ্বর হয়, এরপর কিন্তু আর জ্বর হয় না। সেই ক্ষেত্রে জ্বর যদি থেমে যায় অথবা জ্বরটা যদি থেমে যেটাকে ইন্টারমিডিয়েট ফিভার আমরা বলি, জ্বরটা যদি আপনার দেখা হয় মধ্যদিবা বা মধ্যরাতে আসে অথবা পেশেন্ট খুব উইক হয়ে যায়, মেন্টালি খুব অস্থিরতা প্রকাশ করে, তাহলে কিন্তু আর্সেনিক অ্যালবাম অন্যতম একটা মেডিসিন। ইউপিটেরিয়াম পার্ভ আমরা জানি এটা খুব কমন মেডিসিন। আমি যখন সরকারি কলেজে ভর্তি হই 1999 সালে, তখন 2000 সালে প্রথম বাংলাদেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করে। তখন আমরা এই ইউপিটেরিয়াম পার্ভ মেডিসিনটা ডেঙ্গু প্রতিরোধক হিসাবে আমরা ফ্রি তখন সাধারণ মানুষকে দিয়েছিলাম এবং খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম। এটা শুধু রোগের ক্ষেত্রে না, এটা কিন্তু আপনার ডেঙ্গু অ্যান্টিডোট হিসাবেও এই ইউপিটেরিয়াম পার্ভটা খুব ভালো রেজাল্ট পাওয়া যায়।
The most widely used in common homeopathy medicine for dengue patient, the fever will increase between 7 and 10 o'clock. অর্থাৎ সকাল 7টা থেকে 9টার মধ্যে, অর্থাৎ সকাল 7টা থেকে 9টার মধ্যে আপনার জ্বরটা বেড়ে যায়। There will be nausea and vomiting, there will be pain like breaking of the body, severe headache and severe water thirst in the beginning of the fever. অর্থাৎ জ্বরের শুরুতে প্রচণ্ড জ্বর এবং প্রচণ্ড ব্যথা আসবে। Hemorrhagic stress, excessive bleeding in the dengue hemorrhagic layers cause anemia and rapid platelet reduction. In such a situation, if the patient cannot eat enough liquid in the mouth, then the patient should be admitted in the hospital immediately. If necessary, the patient should be give blood. অর্থাৎ এই স্টেজে কিন্তু ব্লিডিং শুরু হয় হেমোরেজিক স্টেজে, প্লাটেলেট দ্রুত কমতে থাকে। যদি পেশেন্ট, খেয়াল রাখতে হবে, পেশেন্ট যদি যথাযথভাবে মুখে খেতে না পারে, তাহলে কিন্তু পেশেন্টকে আমাদেরকে হসপিটালাইজেশন করতে হবে। সেক্ষেত্রে আমি যদি হোমিও ডোজ দিই বা হোমিও ওষুধ দিয়ে ওয়েট করি, সেক্ষেত্রে রিস্ক হয়ে যেতে পারে। পেশেন্ট যদি খেতে পারে যথাযথভাবে, অসুবিধা নেই, আপনি রোগীকে বেড রেস্টে দেন, ওষুধ খাওয়ান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই ক্ষেত্রে আসেন হেমোরেজিক স্টেজে অন্যতম একটা মেডিসিন হলো সিনানামার্স। সিনানামার্স হলো ইফ দেয়ার ইজ এ সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, অর্থাৎ যদি অনেক বেশি পেটে ব্যথা হয়, ভমিটিং হয়, থিন স্টোন, পায়খানার যদি পাতলা হয়, দেন সিনানামার্স ইজ ওয়ান অফ দ্য মেডিসিন। চায়না, ইফ দেয়ার ইজ এ এনিমিয়া ডিউ টু এক্সেসিভ ব্লিডিং, অর্থাৎ আমরা জানি চায়না মেডিসিনটা কিন্তু অ্যানিমিয়ার ক্ষেত্রে অন্যতম একটা ভালো মেডিসিন। অর্থাৎ শরীরে যদি রক্ত স্বল্পতা হয় বা রক্ত কমে যায়, তাহলে কিন্তু রক্ত স্বল্পতা দূর করার জন্য চায়না আপনি দিতে পারেন। সেক্ষেত্রে পেশেন্ট যদি খুব উইক হয়ে যায়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়, ধূসর হয়ে যায়, হ্যাঁ, আপনার ক্ষুধামন্দা দেখা যায়, এবং শরীরে যদি পানি জমে যায়, ওয়াটার অ্যাকুমুলেশন দিতে পারে, লিভার অ্যান্ড কিডনি ইনফ্লামেশন, শরীরে কিন্তু তখনই পানি আসে যখন লিভারটা বেশি এফেক্ট হয়। ওয়ান অফ দ্য মেডিসিন ইজ দ্য চায়না। Portulasoridis. Portulasoridis is the most important homeopathy medicine is the dengue hemorrhagic level due to excessive decrease in platelet. খুব দ্রুত যদি কমে যায় প্লাটেলেট, আমি এরকম পেশেন্টকে দিয়েছি 10,000-এর নিচে চলে আসছে, পোর্টুলাসোরিদাস দেওয়ার পর কিন্তু খুব ট্রেমেন্ডাস রেজাল্ট পেয়েছে, দ্রুত বেড়ে গিয়েছে। এবং ব্লাডটা যদি ক্লোটেড হয়, জমাট বাঁধা হয়, তাহলে কিন্তু অন্যতম একটা মেডিসিন হলো পোর্টুলাসোরিদাস। Dengue shock syndrome stage. Dengue shock syndrome is the last stage. At the stage, the patient should be taken to the hospital quickly. Necessary oxygen, saline and platelets should be given. যদি রোগী শকে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়েট করবো না, রোগীকে অক্সিজেন দিতে হবে, হসপিটালাইজেশন করতে হবে। প্লাটেলেট কমে থাকলে দ্রুত তাকে প্লাটেলেট দিতে হবে। ডেঙ্গু শক সিন্ড্রোম স্টেজে কার্বোভ্যাজ একটা অন্যতম মেডিসিন। When the patient knees, feet become cold due to excessive bleeding. যদি পেশেন্টের পা এবং হাঁটু, বিশেষ করে হাঁটু এবং পা যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে কিন্তু অন্যতম মেডিসিন কিন্তু কার্বোভেজ। পালস ডিগ্রি, পালস কামস ইন্টারমিডিয়েটলি, অর্থাৎ পালস থেমে থেমে পালস পাওয়া যাবে। দ্য পেশেন্ট ওয়ান্টস টু এয়ার ইন দ্য ফ্যান অ্যান্ড দ্য পেশেন্ট ইজ গুড এয়ার অফ দ্য ফ্যান, অর্থাৎ পেশেন্ট বাতাস চায় এবং বাতাসের নিচে গেলে পেশেন্ট ভালো থাকে। কার্বোভেজ ডেঙ্গুর লাস্ট স্টেজের কথা বলতেছি। Camphor. Camphor is the one of the best medicine in the dengue. When the patient goes to complete fatigue, খুব দুর্বল হয়ে যায়, the body becomes cold and the condition of the hands and feet quickly deteriorates. One of the homeopathy medicine is the camphor. Digitalis, এটা একটা অন্যতম মেডিসিন। The patient will have severe weakness, অনেক বেশি, চাইনার চেয়েও যদি বেশি দুর্বল পেয়ে যান, ইট উইল সিম দ্য হার্ট উইল স্টপ, না মনে হবে তার হার্ট বা হৃৎপিণ্ড বুঝি এখনই থেমে যাবে। উইক পালস, পালসটা দুর্বল হবে। লিভার উইল বিকাম লার্জ, লিভার উইল হ্যাভ পেন। স্কিন, ফেস, টাং উইল বিকাম কোল্ড অ্যান্ড ব্লু, কোল্ড, সুইট অ্যান্ড উইল ডিফিকাল্ট টু ব্রেথ। When admit to patient to hospital, আমরা পেশেন্টকে কখন হসপিটালে নেব, এটা কিন্তু আমাদের জানার দরকার। আমরা যদি এটা না বুঝি, তাহলে কিন্তু রিস্ক হতে পারে পেশেন্টের জন্য বা আমাদের জন্য। When the patient is severe abdominal pain, পেটে যখন প্রচণ্ড ব্যথা হবে, ফ্রিকুয়েন্ট ভমিটিং হবে, ঘন ঘন ভমিটিং হবে, ব্লাড ভমিটিং, ব্ল্যাক টয়লেট, অর্থাৎ রক্তের সাথে বমির সাথে রক্ত যাবে, পায়খানার সাথে রক্ত যাবে, অ্যান্ড ব্লাড কামিং আউট অফ দ্য নোজ অ্যান্ড মাউথ, নাক এবং ডিফিকাল্টি ব্রেথিং, শ্বাস নিতে যদি তার কষ্ট হয়ে থাকে, দ্য পেশেন্ট শুড বি অ্যাডমিটেড অ্যাট দ্য হসপিটাল কুইকলি। But if the patient does not have the above problems, if the patient can eat enough liquid and mouth in the mouth, urine is regular, then it is better to treat the patient at home. যদি উপরের প্রবলেমগুলো না পাওয়া যায়,
অর্থাৎ পেশেন্টের যদি রক্ত খুব বেশি ক্ষরণ না হয়, বমি খুব বেশি না হয়, দুর্বল না হয়, তাহলে আপনি কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে পারেন। প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন উইদিন দ্য ফার্স্ট 3 days অফ ফিভার, NS1, CBC, HGOT, HGPT, এই তিনটা টেস্ট। NS1 কিন্তু আপনি প্রথম দিন থেকেই টেস্ট করালে ডেঙ্গু পজিটিভ আর নেগেটিভ বোঝাবে, এটার কনফার্মেশন টেস্ট NS1। দেন রোগীর CBCটা আমরা দেখতে পারি, তার প্লাটিলেট, WBC, RBC সঠিকভাবে আছে কিনা, এবং এটা হলো প্রথম 3 দিনের ভিতরে আমরা এই টেস্টগুলো করতে পারি। NS1, CBC, HGOT এবং HGPT, লিভার ফাংশন টেস্ট আমরা দেখতে পারি। 3 days later, অর্থাৎ 3 দিন পর কিন্তু IgM টেস্টটা করাতে হবে। জ্বরের শুরু থেকেই যদি আপনি IgM করান তাহলে IgM নেগেটিভ আসতে পারে, কিন্তু কারণ IgMটা অ্যাক্টিভ হইতে একটু সময় লাগে, সেক্ষেত্রে 3 দিন সময় লাগে। অ্যান্ড যদি আপনি পাস্ট ইনফেকশন, অর্থাৎ তার আগে অতীতে কখনো ডেঙ্গু হয়েছে কিনা এটা যদি জানতে চান তাহলে IgG টেস্ট করতে হবে। Dengue patient plenty of liquid food such as coconut water, fruit juice, lemon juice, pomegranate, adequate amount of salt, fruits, amla, sweet pumpkin, papaya leaf juice, এগুলো কিন্তু পেঁপে গাছের পাতা নিয়ে কনফিউশন আছে, বাট এই কনফিউশনটা অ্যালোপ্যাথি ডাক্তাররাই তৈরি করছিল, এখন তারা কিন্তু আবার একটা ক্যাপসুলও বের করছে পাপায়া নামে। অতএব এটা বোঝা যায় যে পেঁপে পাতার জুস খেলে প্লাটিলেট বাড়ে, এটা দিতে পারি আমরা। অ্যাভয়েডেড অল টাইপস অফ এনার্জি ড্রিঙ্কস, কফি, টি, বিকজ অল দ্য ফুডস ইনক্রিজ ডিহাইড্রেশন ইন দ্য বডি। আমরা ডিহাইড্রেশন তো দরকার নেই, আমার শরীরে পানি দরকার। যদি এই ধরনের এনার্জি ফুড খেলে কিন্তু রোগীর শরীরে পানি আরও কমে যাবে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এগুলো তাকে অ্যাভয়েড করতে বলতে হবে। ইফ ইউ আর দ্য ইনফেক্টেড উইথ দ্য ডেঙ্গু, ডু নট প্যানিক অ্যান্ড টেক কমপ্লিট হোমিওপ্যাথি মেডিসিন উইথ অ্যাডভাইস অ্যান্ড এক্সপিরিয়েন্স রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডক্টর অ্যান্ড গেট অ্যাডমিটেড দ্য হসপিটাল ইন ক্রিটিক্যাল কন্ডিশন ইফ দ্য পেশেন্ট। অর্থাৎ প্রাথমিক অবস্থায় আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে পারি, যদি রোগীর ক্রিটিক্যাল কন্ডিশন হয়, ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে হসপিটালে ভর্তি করতে পারি। সময় খুবই সংক্ষিপ্ত, আমি খুব দ্রুত শেষ করলাম, তারপর চেষ্টা করেছি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে ডেঙ্গু বিষয়টা বোঝানোর জন্য। তারপরে এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে, বোঝা থাকে, পরবর্তীতে আমার সাথে কমিউনিকেশন করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।